দেখো 4 জন কোহোস্ট আছো, যারা জয়েন করবে তাদেরকে অ্যাড করে দিও। আচ্ছা, মহাকর্ষ আমরা একবারে নিউটনের মহাকর্ষ সূত্র দিয়েই শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে আমরা এটা শুরু করি। একটা বস্তু, এদিকে আরেকটা বস্তু, এটা হলো m1 m2, মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব r হলে আমরা নিউটনের মহাকর্ষ লিখতে পারি দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভরের, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বল বস্তু দুটি সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। দুটির সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বস্তু দুটি সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা এখানে যদি দেখি m1 ও m2 ভরের বস্তু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব আর হলে f সমানুপাতিক m1 m2, আবার f সমানুপাতিক 1/r²। তাহলে আমরা লিখতে পারি এখানে হলো r ধ্রুবক আর এখানে হলো m1 ও m2 ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f সমানুপাতিক m1 m2/r², যেখানে সকল রাশি হলো পরিবর্তনশীল, যেখানে সকল রাশি পরিবর্তনশীল। সকল রাশি পরিবর্তনশীল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f সমান সমান g m1 m2/r²। ঠিক আছে, f সমান সমান g m1 m2/r²। এখানে g হলো সমানুপাতিক ধ্রুবক, এর আরেকটা নাম আছে, একে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। যেটা হলো সমানুপাতিক ধ্রুবক এবং এটাকে আমরা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। তাহলে যদি m1
ইকুয়াল টু m2 ইকুয়াল টু 1 কেজি এবং r ইকুয়াল টু 1 মিটার হয়, তবে আমরা f ইকুয়াল টু g ইকুয়াল টু আমরা পাই হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন। এইটাই হলো আমরা জি এর মান বলি। এবং জি এর তাৎপর্য যদি বলো, এইটা থেকে আমরা জি এর তাৎপর্য পাই যে 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে একক দূরত্বে অবস্থানকালে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক জি বলে। তাহলে একক ভরের দুটি বস্তু পরস্পর হতে একক দূরে অবস্থান করলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক জি বলে। একক ভরের দুটি বস্তু পরস্পর হতে একক দূরে অবস্থান করলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক জি বলে। তাহলে আমরা জি ইকুয়াল টু ব্যবহার করি হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এইটাকে যদি আমরা এককটাকে যদি ভাঙাই, হ্যাঁ, তাহলে এই যে একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। নিউটনকে যদি ভাঙাই তাহলে আসবে হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে কি থাকবে হলো কেজি ইনভার্স 1 মিটার কিউব সেকেন্ড ইনভার্স 2। তাহলে জি এর মাত্রা মাত্রাটা হবে এরকম m ইনভার্স 1 l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -2। এটাকে এইভাবেও লেখা যায় l কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে যদি জি এর তাৎপর্য আসে, হ্যাঁ, জি এর তাৎপর্য, তাহলে আমরা এখান থেকে এই যে এতটুকু দিব, এটা হলো জি এর তাৎপর্য। মহাকর্ষ ধ্রুবক জি এর তাৎপর্য যদি আসে তাহলে আমরা এই যে ডেফিনিশনটাও লিখতে পারি যে এফ ইকুয়াল টু জি এম g m1m2/r²। এখান থেকে ধরো আমরা এই যে এই পর্যন্ত লিখলে আমাদের জি এর তাৎপর্য হয়ে যাবে। আবার 2 মার্কের এটাও আসে, প্রায়ই এটা আসে, মানে এটা কমন একটা, যে জি এর মান এত বলতে কি বুঝো। মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে
1 মিটার দূরে অবস্থান করলে পরস্পরকে 6.67 into 10 to the power minus 11 নিউটন বলে আকর্ষণ করে। তাহলে মহাকর্ষ ধ্রুবক জি এর মান এত বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে 1 মিটার দূরে অবস্থান করলে পরস্পরকে এত বলে আকর্ষণ করে। এটা ঠিক আছে। জি এর আরেকটা বিষয়, জি কে কেন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। হ্যাঁ, জি কে কেন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় ব্যাখ্যা করো। জি কে কেন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় ব্যাখ্যা করো। জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলার কারণ হলো যে দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বলের মান তাপমাত্রা, মধ্যবর্তী মাধ্যম এবং পার্শ্ববর্তী যে অবস্থা তার উপর এটা ডিপেন্ড করে না। যে দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বলের মান তাপমাত্রা ও বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। তাই জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। জি এর মান নির্ভর করে কিসের উপর? কোনো কিছুর উপরই নির্ভর করে না। বস্তুর ভরের উপর নির্ভর করে না, দূরত্বের উপর নির্ভর করে না, কোনো কিছুর উপরই নির্ভর করে না। জি এর মান সর্বদা একই। স্যার জি এর মানটা নির্ণয় করা হয়েছিল কিভাবে, মানে এটা নির্ণয় করা হয় কিভাবে? অনেক পদ্ধতি আছে, এর মধ্যে একটা স্ক্যাভেন্ডিজের পদ্ধতি আছে। স্ক্যাভেন্ডিজের পদ্ধতি আগে আমাদের ইন্টারমিডিয়েটে বই ছিল, এখন নাই, তবে তুমি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবে। ওইখানেও ওই যে টর্ক লাগছে। তো জি এর মান নির্ণয় করা সবচেয়ে ভালো পদ্ধতিটা হলো স্ক্যাভেন্ডিজের পদ্ধতি। মোটামুটি আমি একটু আইডিয়া দেই উনি কি করছিল। ধরো এরকম একটা ফিক্সড রড রাখছে, 1 মিটার দূরের রড, এখানে 1 কেজি ভরের বস্তু আছে, এখানে 1 কেজি ভরের বস্তু আছে, ঠিক আছে। ধরো তারপরে এই একটা কোণে আরেকটা বস্তু রাখছে, এইখানে একটা, এইখানে একটা। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে না? এই যে ধরো এটা ফিক্সড, তাহলে এই বস্তুটাকে তো এইদিকে টানছে, এটাকে এইদিকে টানছে, টানলে কি হবে? আরে টর্ক হবে, টর্ক। দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে টর্ক হবে। সমান মানের বল বিপরীত দিকে কাজ করবে, এটা টর্ক হবে। ওই টর্ক থেকে হিসাব করে ওই জি এর মান বের করছে। কৌণিক সরণ হয় একটা, এটা সরে আসে, দেখা যায় যে একটু একটু সরে আসে। তো স্ক্যাভেন্ডিজ এই পদ্ধতি ব্যবহার করে জি এর মান বের করছে, ঠিক আছে। আগে তো আমাদের ইন্টারমিডিয়েট বই ছিল, আমাদের এগুলো মুখস্থ লেখা লাগতো, স্ক্যাভেন্ডিজের পদ্ধতি, যন্ত্রের বর্ণনা সহ সব।
এটা হলো কমন, এক বছর ঘুরায় ফিরে আসতো। তো এই স্যার যে এখানে এখানে স্যার উভয় বস্তু আকর্ষণ হয় না, স্যার এখানে কোনটা উভয় বস্তু আকর্ষণ হয় না, তো একটা মানে দেখো, মুক্ত এটা তো বস্তু। রড দিয়ে আটকানো, এটা তো রড দিয়ে আটকানো, ও আচ্ছা আচ্ছা, এইদিকেও রড দিয়ে আটকানো, তাহলে এই বরাবর আকর্ষণটার জন্য মুক্তভাবে সে কি করবে, ঘুরবে। বুঝছি স্যার। তো ওটা থেকে মানে ইয়াটা করে আর কি, জি এর মান বের করে। ওটা অনলাইনে তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। আর এখন একটু বলে দেওয়ার পরে বাকিটাও বুঝতে পারবা। এই যে টর্কের হিসাব করে, টর্কের হিসাব থেকে বাকিটা বের করে আর কি, বিন্দু বস্তু, জড়তার ভ্রামক কত, ওই টর্ক সব হিসাব করে ওরা বের করে ফেলে। আচ্ছা, তাহলে জি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, জি এর তাৎপর্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বলতে কি বোঝায়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন এই যে আমরা দেখলাম যে মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না, মহাকর্ষ বল, দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। এই বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের স্থির তড়িতে লাগবে। স্থির তড়িতে মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে, আর এখানে করে না। তাহলে এই বিষয়টা দুই জায়গায় কিন্তু আমাদের এটা মানে দরকার পড়বে। ঠিক আছে, তাহলে এই যে মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না বিষয়টাই কি আমাদের একটু বোঝার দরকার আছে। ধরো এই আমরা একটা বস্তু নিলাম, হ্যাঁ, এদিকে আরেকটা বস্তু নিলাম, এটা m1, এটা m2, মধ্যবর্তী দূরত্ব হলো r। ঠিক আছে, তাহলে এদের মধ্যকার মহাকর্ষ বলের মান কত, F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। এখন এইখানে আমরা তৃতীয় আরেকটা বস্তু রাখলাম, তৃতীয় আরেকটা বস্তু রাখলাম, তৃতীয় আরেকটা বস্তু রাখলাম, ধরো এইখানে তৃতীয় আরেকটা বস্তু রাখলাম, এটা হলো m3। এখন এখন m1 এর উপর বল কি এইটাই থাকবে? m1 এর উপর বল কত হবে এখন? স্যার একই থাকবে। না, না, একই থাকবে না। M3 ও আকর্ষণ করবে। m1 এর তখন m1 এর উপর প্রযুক্ত বল, উপর প্রযুক্ত মহাকর্ষ বল কত হবে? সে তখন কি দুইটা বল দিয়ে আকর্ষণ করবে, হ্যাঁ, দুইটা দুইটা বস্তু বল, দুইটা যোগ হয়ে যাবে। তাহলে দুইটা যদি দুইটা আমরা সম্ভব। চিন্তা করি, তাহলে এই এরকম হবে জি m1 m3 r প্রাইম স্কয়ার প্লাস জি m1 m2 r স্কয়ার। m2 এর উপর যদি বল চিন্তা করি, প্রযুক্ত মহাকর্ষ বল কত? সেম, এই যে এটাই জি সরি m2 m3 r ডাবল প্রাইম স্কয়ার প্লাস জি m1 m2 বাই r স্কয়ার। তাহলে দেখো, যদি আমরা এইটার উপর বল চেঞ্জ হয়ে গেছে, এইটারও উপর দুইটা বল কাজ করবে, এইটার উপরও বল চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি আমরা দেখি যে একাধিক বস্তু থাকে, তাহলে আমাদের লব্ধি বল হিসাব করতে হয়। এখন আমরা সহজ সরল রেখা বরাবর রাখছি, যোগ করে দিলে বা বিয়োগ করে দিলে আমরা লব্ধি বলটা পেয়ে যাব। এখানে m1 এর উপর দুইটাই এই দিকে আকর্ষণ বল কাজ করতেছে, দুইটা একই দিকে কাজ করতেছে, যোগ করে দিলাম। m2 এর উপর দুইটা এই দিকে কাজ করতেছে, বিপরীত মানে একই দিকে, হ্যাঁ, আকর্ষণ করতেছে, আমরা যোগ করে দিলাম। m3 এর উপর নিলে একটা বল দেখবো আমরা, হয় এইদিকে কাজ করতেছে, একটা বল এইদিকে কাজ করবে, আরেকটা এইদিকে। m2 এর উপর যদি আমরা নেই, একটা বল এইদিকে কাজ করবে, আরেকটা বল এইদিকে, বিয়োগ করব। ভেক্টর যোগ আমরা জানি, সুতরাং ওইভাবে আমাদের মানে এখন আর সমস্যা হবে না যে ভেক্টর যোগ বিয়োগ করে নিব। তো লব্ধি বল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা বলি এটা হলো এই যে বলটা, এইটা বা এইটা, এটা হলো লব্ধি বল চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এইটা, এই বলটা, এটা কি চেঞ্জ হচ্ছে? নো স্যার। তাহলে m1 এর উপর m2 এর জন্য বল কত? জি m1 m2 বাই r স্কয়ার। m2 এর উপর m1 এর জন্য বল কত? জি m1 m2 বাই r স্কয়ার। তার মানে এই যে
হ্যাঁ M3 অ্যাড করাতে M3 এখানে M3 দেয়াতে লব্ধি বল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু M1 M2 বলের মান কিন্তু মানে M1 M2 এর উপর যে বল প্রয়োগ করতো সেটা এখনো তাই আছে। হ্যাঁ M3 থাকাতে বল মোট বলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো M2 M1 এর উপর একই বল প্রয়োগ করতেছে, যেটা M3 থাকার আগে করতো সেই বলটাই এখনো প্রয়োগ করতেছে। ঠিক আছে, তাহলে লব্ধি বল চেঞ্জ হয়ে গেলেও এদের পৃথক পৃথক বলের মান কি থাকে? অপরিবর্তিত থাকে। তাহলে লব্ধি বলের পরিবর্তন ঘটলেও এদের পৃথক পৃথক প্রযুক্ত বল অপরিবর্তিত থাকে। পৃথক পৃথক প্রযুক্ত বলটা কি থাকে? অপরিবর্তিত থাকে। এটা কিন্তু চেঞ্জ হয় না, পৃথক পৃথক বলটা অপরিবর্তিত থাকে। এই যে এইটাই হলো আমরা বলি। তাহলে দেখো এইটার বল কত? সেমই আছে, Gm1m2/r²। এটার জন্য বল চেঞ্জ হয়েছে, এটার জন্য বল মানে হয়েছে, কিন্তু M1 M2 এর মধ্যে যে বলটা এইটা সব জায়গায় একই আছে, Gm1m2/r²। এইটা কিন্তু চেঞ্জ হয় না। এই হিসাবে আমরা বলতে পারি যে এখানে মধ্যবর্তী মাধ্যম তৃতীয় বস্তু হিসেবে কাজ করে। মধ্যবর্তী মাধ্যমটা তৃতীয় বস্তু হিসেবে কাজ করে। এটা পূর্ববর্তী বস্তু দুটির মধ্যবর্তী বলকে প্রভাবিত করে না। অর্থাৎ মধ্যবর্তী মাধ্যম তৃতীয় বস্তু হিসেবে ক্রিয়া করে। তৃতীয় বস্তু হিসেবে ক্রিয়া করে, কিন্তু পূর্ববর্তী বস্তু দুটির মধ্যবর্তী বলকে প্রভাবিত করে না। পূর্ববর্তী বস্তু দুটির মধ্যবর্তী বলকে প্রভাবিত করে না। ঠিক আছে, লব্ধি বল চেঞ্জ হবে। হ্যাঁ, একাধিক বস্তু 2টা 3টা 4টা থাকলে আমরা একই দিকে হলে যোগ করব, বিপরীত দিকে হলে বিয়োগ করব, আবার যদি মধ্যবর্তী কোণ থাকে ভেক্টর যোগ করব। ঠিক আছে, কারণ বল ভেক্টর রাশি, ভেক্টর যোগ করব। কিন্তু ওই যে ইনিশিয়াল যে বস্তু, শুরুর যে দুইটা বস্তু, এদের বল কখনোই চেঞ্জ মানে এদের মধ্যবর্তী বলটা কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, লব্ধি বল চেঞ্জ হচ্ছে, M1 এর উপর এখন একাধিক বস্তুর বল আছে, তো প্রত্যেকটা পৃথক পৃথক বের করে আমরা ভেক্টর যোগ করে দিব, কিন্তু ওই M1 M2 এর বল আগেও যা ছিল এখনো তা আছে, সর্বদাই তাই থাকবে। কারণ ওই যে জি এর মান কার উপর নির্ভর করে না, মধ্যবর্তী মাধ্যম কোনো কিছুর উপরই নির্ভর করে না। আসলে তুমি যে যে ইফেক্ট গুলা থাকে কোনো কিছুর উপর নির্ভর করে না। স্যার 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 এখানে স্যার M3 এরটা একটু আবার বলবেন। দেখো M3 থাকাতে যেমন M1 এর উপর দুইটা বল হয়েছে, দুইটা বলের আছে, দুইটা বলের লব্ধি করছি। M2 এর উপরও দুইটা বল আছে, একটা বল কত? Gm2 m3/something r², আরেকটা Gm1 m2/r²। দেখো এই Gm1 m2/r² কি চেঞ্জ হয়েছে? এটা কোত্থেকে আসছে? M2 এর উপর M1 এর প্রযুক্ত বল, তাই না? यस স্যার। আবার উপরেরটা দেখো, M1 এর উপর যখন আমরা চিন্তা করছি দুইটা বল আছে, একটা হলো M1 M3 আর একটা হলো M1 M2। এই M1 M2 টা কি চেঞ্জ হয়েছে? না স্যার। এইটা আসাতে একটা নতুন বল মানে নতুন বস্তু হিসেবে কাজ করতেছে, এইটা আসাতে নতুন বলটা মানে করো যে একটা পাইছে, যে আগে একটা দুইটা বস্তু ছিল এখন তিনটা বস্তু আছে, তাহলে তিনটা বস্তু যদি হয় তাহলে দুইটা ভিন্ন ভিন্ন বল আছে মহাকর্ষ বল, দুইটা যোগ করব আমরা, বিয়োগ করতে পারি, যোগ করতে পারি। যদি আমরা M3 এর উপর নিতাম তাহলে একটা 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 কি লিখতাম, M3 এর উপর নিলে লিখতাম হলো ধরো Gm1 m3/r² মাইনাস Gm2 m3/r²।
কারণ এটা বিপরীত দিকে কাজ করে, বিয়োগ করতাম। যোগ বিয়োগ যাই করি, লব্ধি বল চেঞ্জ হবে, কিন্তু এদের ইন্ডিভিজুয়াল বল কি চেঞ্জ হবে? না স্যার। তাহলে ইন্ডিভিজুয়াল বল তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ইন্ডিভিজুয়ালি তো কেউ কাউকে কি করতেছে না, এফেক্ট করতেছে না। জি স্যার। এইটাই বলতেছি, মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। ক্লিয়ার? স্যার লাস্ট লাইনে ওটা মধ্যবর্তী বলকে প্রভাবিত করে নাকি করে না হবে? প্রভাবিত করে না, করে না। আচ্ছা, এখন আমরা বলতেছি ভেক্টর ফর্ম, ঠিক আছে? এবং এটা একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়, যে পৃথিবী আমাকে যে বলে আকর্ষণ করে, একটি বালিকণাকে, মানে সরি, পৃথিবী আমাকে যে বলে আকর্ষণ করে, আমি কি পৃথিবীকে সেই বলে আকর্ষণ করি? জি স্যার। একটা পালক পৃথিবীকে যে বলে আকর্ষণ করে, পালকটাকে কি পৃথিবী সেই বলে, মানে পৃথিবীকে পালকটা সেই বলে আকর্ষণ করে? ইয়েস স্যার। তাহলে যদি আকর্ষণ করে, তাহলে আমরা কেন পৃথিবীর দিকে গতিশীল হই, পৃথিবী কেন আমাদের দিকে গতিশীল হয় না? কারণ পৃথিবীর ভর অনেক বেশি, যার জন্য ত্বরণ খুবই নগণ্য হয়। ত্বরণ খুবই নগণ্য হয়, ত্বরণ নগণ্য হয়, শূন্য হয় না কিন্তু। তাহলে এক কাজ, আমরা যেটা মানে মনে মনে সুখ নিতে পারি, সেটা হলো ধরো আমি একটা লাফ দিয়ে উপর উঠে যখন পৃথিবীর দিকে যাব, আমরা এটা বলতেই পারি পৃথিবীকে আমরা নাড়ায় দিছি। যদিও এই নাড়ার অনুভূতি আমরা বুঝবো না, ঠিক আছে, কিন্তু তাও আসলে একটা অতি ক্ষুদ্র ত্বরণ হইলেও থাকবে, অতি ক্ষুদ্র একটা ত্বরণ থাকবে, যে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, তারপরেও থাকবে। তাহলে দুইটাই বস্তু, যখন দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি। ভেক্টর ফরম্যাটের জন্য আমাদের এই সেন্সটা দরকার। ধরো এটা m1, এটা m2, তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব যদি r12 নিই, তাহলে f12 বলি 2 এর উপর 1 এর প্রযুক্ত মহাকর্ষ বল, 2 এর উপর 1 এর মহাকর্ষ বল, এটাকে আমরা f12 বলি, সমান সমান g m1 m2 বাই r12 স্কয়ার। তাহলে 2 এর উপর 1 এর বল কোন দিকে? মহাকর্ষ বল আকর্ষণধর্মী বল টানবে, তাহলে এই দিকে, f12 এর দিকে, এই দিকে। তাহলে এইটাকে যদি আমরা ভেক্টর ফর্ম লিখি, f12 ইকুয়াল টু মাইনাস জি m1 m2 বাই r12 স্কয়ার r12 একক ভেক্টর। কারণ r12 এর দিকে, এদিকে r12 এর দিক বাইরের দিকে। আমরা অবস্থান ভেক্টর কোত্থেকে নেই? অবস্থান ভেক্টর শুরু করি এখান থেকে, এটা 0 আর দিক হয় বাইরের দিকে, ঠিক না? জি স্যার। তাহলে অবস্থান ভেক্টরের দিক আর আকর্ষণ বলের দিকের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, বিপরীত, এই জন্য মাইনাস আসবে। তাহলে চাইলে আমরা এটা এইভাবেও লিখতে পারি, f12 ইকুয়াল টু মাইনাস জি m1 m2 বাই r12 স্কয়ার, সরি কিউব, কিউব r12 ভেক্টর। স্যার মধ্যবর্তী কোণটা আরেকবার একটু বলবেন? আকর্ষণ বল কোন দিকে? এই দিকে। আকর্ষণ বলটা এইদিকে, আকর্ষণ বলটা এইদিকে, আর এই আর এর দিকে দিকে মধ্যবর্তী কোণ কত? 180। আবার যদি আমরা f21 নেই, f21 কোন দিকে?
F21 এদিকে, F21 এদিকে, আর R21 এদিকে, R21 এদিকে, তখন আসবে মাইনাস জি M1 M2 বাই R21 স্কয়ার R21, বা আমরা লিখতে পারি মাইনাস জি M1 M2 বাই R21। 21 আর 12 একটা লেখা যায় এখানে, একই কথা, যদি আমি স্কয়ার করব বা কিউব করব, তাও আমরা 21 ই লিখি, 21। তাহলে এইটা হলো আমাদের ভেক্টর ফর্ম। এই ভেক্টর ফর্মগুলা কিন্তু অনেক সময় দরকারি, জাস্ট এমসিকিউ দিয়ে তোমাকে পেছে ফেলায় দিবে যে তুমি কনফিউশনে পড়বা। স্যার আকর্ষণ বলের মান আর ওই ওই ব্যাসার্ধ ভেক্টর কেন বিপরীত দিকে হইল? কোনটা? ওই F21 আর R21 এর মান কেন বিপরীত হয়? এফ, আচ্ছা একটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সর্বদাই, তুমি এখানে দেখো প্রাধান্য দিচ্ছ কাকে, যখন আমরা বলতেছি 2 এর উপর 1 এর মহাকর্ষ বল, মহাকর্ষ বলকে আমরা ধরে নিতেছি কে বল প্রয়োগ করতেছে, 1। তাহলে 2 এর উপর যখন 1 এর মহাকর্ষ বল, তাহলে এইটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে বাইরের দিকে হয়, তাহলে R12 এর দিক হলো এইদিকে। আর আকর্ষণ বল কোন দিকে কাজ করে? আকর্ষণ বল কাজ করে এইদিকে, এইদিকে কাজ করে আমাদের হলো, এইদিকে কাজ করে F12। 2 কে 1 যে বলে আকর্ষণ করে, 2 কে 1 এই দিকে টানে। আর তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আবার যখন আমি 21 বলতেছি, 2 1 এর উপর যে বল প্রয়োগ করে, ঠিক আছে, দ্বিতীয় বস্তু বা দ্বিতীয় বস্তু 1 এর উপর যে বল প্রয়োগ করে, 2 এর প্রযুক্ত বল 1 এর উপর, তাহলে তখন আমি কাকে প্রাধান্য দিচ্ছি, 2 কে। তখন আমার মূল বিন্দু এইটা, তাহলে অবস্থান ভেক্টর এই দিকে হয়ে যাচ্ছে R21। আর আকর্ষণ বল কোন দিকে? আকর্ষণ বল এই দিকে হয়ে যাচ্ছে F21। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু একটা এই যে লক্ষণীয় বিষয়, আমি কাকে প্রাধান্য দিচ্ছি, প্রথমে 1 কে প্রাধান্য দিচ্ছি, পরে 2 কে প্রাধান্য দিচ্ছি। 1 2 কে টানতেছে, 2 1 কে টানতেছে, দুইজনের বলের মানেই সমান, তবে দুইজন দুইজনকেই টানতেছে। কাকে প্রাধান্য দিচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা দিকটা নির্ধারণ করছি, ঠিক আছে? জি স্যার, আরেকটা জিনিস বুঝি না, ওই যে R12 স্কয়ারের পর R12 কিউব করে তারপর ওই যে ওই এই যে একক ভেক্টর r ইকুয়াল টু r বাই r ভেক্টর বাই r এর মান একক ভেক্টর। তাহলে r একক ভেক্টরটাকে, এটা একক ভেক্টর ছিল, একক ভেক্টরটাকে আমরা এই যে ভেক্টরে কনভার্ট করে দিছি। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। জি স্যার, এখন বুঝছি। আর সেখানে তো একক ভেক্টর গুণ করতেই পারছি, কারণ ওটার মানে 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একক ভেক্টর দিয়ে তো গুণ করা যাবে, কারণ ওর মানে। তো এই গেল হলো আমাদের মহাকর্ষ সূত্রের বিষয়গুলা, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হলো নিউটনের আরো 2টা সূত্র আছে, এটা হলো শেল থিওরি বলে, খোলক তত্ত্ব। ওই খোলক তত্ত্ব খুব ইম্পর্টেন্ট, কারণ মহাকর্ষ আসলে চ্যাপ্টার ইজি না, আর মহাকর্ষ চ্যাপ্টার ইজি হয় যদি আমরা খোলক তত্ত্বের ব্যবহার খুব ভালো পারি, ঠিক আছে? তাহলে খোলক তত্ত্ব, খোলক তত্ত্ব, শেল থিওরি। শেল হইছে, শেল থিওরি, খোলক তত্ত্ব 2টা আছে। প্রথম নাম্বার 1, সুষম ভরের খোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে কোনো বস্তুর উপর মহাকর্ষ বল শূন্য হয়। সুষম খোলক, খোলকের
এটা হলো আমরা ব্র্যাকেটে দিয়ে দিই ফাঁপা গোলক। সুষম খোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে কোনো বস্তুর উপর প্রযুক্ত মহাকর্ষ বল সর্বদা শূন্য হয়। মহাকর্ষ বল সর্বদা শূন্য হয়। এই দুইটা সূত্রকে নিউটনিয়ান ক্যালকুলাসের স্টার্টিং ধরতে পারো আর কি। নিউটন ক্যালকুলাস আবিষ্কার করছেই এই যে মহাকর্ষ সূত্রের প্রমাণের জন্য। ঠিক আছে, আমরা আর একটু বলবো বিস্তারিত। তারপরে এই খোলক তত্ত্ব দেয় আর কি, সুষম খোলকের। এবং এটা কিন্তু ওই যে ক্যালকুলাস দিয়ে প্রথম একটা প্রুফ করা থিওরি আর কি। সুষম খোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে কোনো বস্তুর উপর প্রযুক্ত মহাকর্ষ বল সর্বদা শূন্য হয়। এটা হলো 1 নাম্বার তত্ত্ব। 2 নাম্বার হলো সুষম ভরের খোলক। সুষম ভরের খোলক বাহিরের কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করলে ওই খোলকের ভর সর্বদা এর কেন্দ্রে ক্রিয়া করে। সুষম ভরের খোলক বহিস্থ কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করলে সুষম ভরের খোলক বহিস্থ কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করলে খোলকের সমগ্র ভর সর্বদা এর কেন্দ্রে ক্রিয়া করে। এটা হলো ভার কেন্দ্রের আইডিয়া। ভার কেন্দ্র এখান থেকে আসছে, আমরা ভার কেন্দ্র আলোচনা করছি আগে। এটা হলো ভার কেন্দ্রের আইডিয়া, সর্বদা এর কেন্দ্রে ক্রিয়া করে। এই দুইটা হলো খোলক তত্ত্ব এবং দুইটা ইম্পর্টেন্ট। প্রথমটা যদি আমরা এক্সপ্লেন করি, প্রথমটা ধরো আমরা একটা খোলক নিলাম, এইটা m ভরে আর ব্যাসার্ধে সুষম খোলক বিবেচনা করি। m ভরের আর ব্যাসার্ধের সুষম খোলক বিবেচনা করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি এই খোলক দেখি, এখন একবারে মাঝখানে যদি একটা বস্তু রাখি, একবারে মাঝখানে কেন্দ্রে যদি আমি এটা m, কেন্দ্রে যদি আমি স্মল m ভরের একটা বস্তু রাখি, তাহলে এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। 2 ভাগে আমরা ভাগ করতে পারি। এই অর্ধেক m/2 একে কি করবে, এইদিকে আকর্ষণ বল প্রয়োগ করবে, এই বাকিটা এইদিকে একটা আকর্ষণ বল দিবে। আমরা সমান, পুরোটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। তাহলে এই পাশের ভরটা একে এইদিকে টানবে, আর এই পাশের ভরটা একে এইদিকে টানবে। দেখো m সমান, এইদিকের ভর সমান, তাহলে আমি যদি এইদিকে লব্ধি বল f বলি, এইদিকের লব্ধি বল f, তাহলে f নেট কত? f মাইনাস f 0। এটা হলো সিম্পলি আমরা আইডিয়া দিয়ে ব্যাখ্যা করা।
যেহেতু কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তাহলে এটা দ্বিপ্রতিসম। কেন্দ্রে কোনো বস্তু থাকলে গোলকটাকে দ্বিপ্রতিসম, সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাই না? স্যার এখানে তো ভার কেন্দ্রের দূরত্ব আলাদা হবে দুই ক্ষেত্রে। কেন আলাদা হবে? কারণ স্যার একবার আমাদের এক পাশে দাঁড়াও, এক পাশে থাকবে হলো একটা অর্ধগোলক থাকবে। জি স্যার। তাহলে এইটার ভার কেন্দ্র এখান থেকে যত দূরে হবে ওই পাশেরটাও তাই হবে। কিন্তু স্যার একবার তো অর্ধগোলকের তাহলে বাইরে দেখো, ধরো ভিতরে দেখ, না কেন, আরেকটা উপরের দিকে থাকবে, এই যে এরকম আরেকটা উপরের দিকে থাকবে। তাহলে এইটা ধরো এখানে m, এটা হলো m/2, মধ্যবর্তী দূরত্ব ধরো r প্রাইম। তাহলে মহাকর্ষ বল কোন দিকে? এটা হলো f প্রাইম ইকুয়াল টু g m m/2 r প্রাইম স্কয়ার, এটা এই দিকে। আর উপরেটার জন্য এইখানে থাকবে সেম r প্রাইম দূরে, ওটা এই দিকে, একই হবে। মানে স্যার এম ভরের যেটা ক্ষুদ্র বস্তু নিচ্ছি আমরা, ওইটা কি স্যার একবারে গোলকের কেন্দ্রে? হ্যাঁ, গোলকের কেন্দ্রে ছাড়া যে কোনো জায়গায় থাকো, কেন্দ্রে দিয়ে শুরু করলাম বোঝানোটা আর কি। কেন্দ্রে হইলে সুবিধাটা হলো আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা। দেখো আমরা এটাকে অভ্যন্তরে যে কোনো জায়গায় একটা বস্তু যদি রাখি, এটাকে দ্বিপ্রতিসম আমরা দেখাইতে পারি, যদি কেন্দ্রে না রাখি, আমরা যদি বাইরে মানে একবারে কেন্দ্রের ছাড়াও যদি আমরা একটা বস্তু রাখি, ধরো আমি এইখানে একটা বস্তু রাখলাম, এইখানে রাখতেই পারি। এটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হলো ধরো আমরা এই যে ব্যাস বরাবর ভাগ করে নিলাম, ভাগ করতে পারি। তাহলে এই বরাবর এটা কি দ্বিপ্রতিসম হবে? আর যদি দ্বিপ্রতিসম হয়, এই অংশ যে বল প্রয়োগ করবে, এই অংশ কি হবে? সমান বল প্রয়োগ করবে। সমান বল প্রয়োগ করবে। একটু মনে হয় এটাই হয়েছে। আচ্ছা একটু মনে হয় এটা আমরা সমান ভাগে ভাগ করতে পারি দুই দিকে। এইটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আমরা এইভাবে ভাগ করতে পারি। এই বস্তুটা এখানে, তো আমরা এটাকে এইভাবে ভাগ করতে পারি, এইভাবে। তাহলে দেখো এইখানে আছে ক্ষুদ্র পরিমাণ ভর এবং এর ভার কেন্দ্র কাছে, আর এইখানে আছে অনেক বেশি, বাকিটা অনেক বেশি ভর, এর ভার কেন্দ্র এইটা থেকে এইদিকে হবে, কেন্দ্র থেকে দূরে হবে। আমরা যদি এইভাবে দেখি, এখানে অল্প ভর কিন্তু দূরত্ব কম, এদিকে অধিক ভর দূরত্ব বেশি। এইখানেও দুইটা বলের মান যদি আমরা এইভাবেও ভাগ করি, এফ আর এফ দুইটা বলের মান সমান আর বিপরীত হবে, এবং এফ নেট 0 হবে। অভ্যন্তরে যে কোনো বস্তু রাখি, যেখানেই রাখি না কেন, সর্বদাই এফ নেট 0 হবে। এইখানে কিন্তু বল প্রযুক্ত হয় না, এটা কথাটা ভুল, লব্ধি বল শূন্য হয়। তাহলে সুষম খোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে কোনো বস্তুর উপর লব্ধি মহাকর্ষ বলটা শূন্য হয়ে যায়। একবারে তুমি যদি তলের মধ্যেও রাখো, ধরো একটা ফুটবল নিলা, ফুটবলের অন্ততলে তুমি একটা বস্তু রাখলা, একবারে তল ঘেঁষে তলের উপরে রাখলা, তার উপরও মহাকর্ষ বল শূন্য হবে। ঠিক আছে, তার উপরেও মহাকর্ষ বল শূন্য হবে। এক তো আমরা এই যে দ্বিপ্রতিসম দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেটা সহজ। আরেকটা হলো যদি আমরা ওইভাবেও ব্যাখ্যা করি যে এইদিকে ক্ষুদ্র ভরের বস্তু আছে, দূরত্বও কম, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্ব কম হইলে বল বেড়ে যাবে। আবার এইদিকে ভর অনেক বেশি কিন্তু দূরত্ব অনেক বেশি, যে কারণে মোট বল কি থাকবে? সমান আর বিপরীত হবে, লব্ধি বল শূন্য হবে। এবং অভ্যন্তরে যে কোনো বিন্দুতে আমি বস্তু রাখি না কেন, এটা অন্তপৃষ্ঠে কোনো বস্তুর উপরও মহাকর্ষ বল কি হবে? শূন্য হবে। আমরা এটা কিন্তু
মনে রাখতে হবে যে অন্তঃপৃষ্ঠে, অন্তঃপৃষ্ঠে বলতে কি স্যার পৃষ্ঠের উপরে একেবারে মানে লাগানো পৃষ্ঠের উপরে হলো বহিঃপৃষ্ঠ বলি, একটা বাইরের পৃষ্ঠ আর একটা হলো অন্তঃপৃষ্ঠ। বহিঃপৃষ্ঠ আর অন্তঃপৃষ্ঠটা আমরা একটু বুঝাই। ধরো ধরো তুমি একটা ফুটবল কিনলা, ঠিক আছে? ফুটবলে একটা নেট থাকে, জি স্যার। আর একটা পলিথিন কাগজ থাকে। ধরো একটা পলিথিন দিয়েও তো মোড়ানো থাকে, তাই না? জি স্যার। পলিথিনটা খুবই পাতলা হয়, নেটটাও খুব বেশি মোটা, মানে এরকম কিছু না। এখন তুমি কি করলা, ফুটবলটার উপর নেট দিলা, নেটের উপর পলিথিন দিলা, সাধারণত এইভাবেই থাকে, তাই না? জি স্যার। তাহলে এখন পলিথিনের শেপটা কার মতো? স্যার ফুটবলের মতো। জি স্যার। হ্যাঁ। তাহলে পলিথিনটাকে আমি একটা সুষম ভরের বস্তু চিন্তা করতে পারি। হ্যাঁ। তাহলে নেটটা কোথায় আছে? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, মানে ভিতরে অন্তঃপৃষ্ঠ আর কি। অন্তঃপৃষ্ঠে আছে, তাহলে ফুটবলের অন্তঃপৃষ্ঠে নেটটা আছে। আবার উল্টাটাও করতে পারো, তুমি প্রথমে ফুটবল নিলা, ফুটবলের উপর পলিথিনটা মোড়াইলা, তারপরে উপরে নেট দিলা। যখন তুমি উপরে নেট দিলা এখন, তাহলে এই নেটটা কোথায় আছে? বহিঃপৃষ্ঠে। বহিঃপৃষ্ঠে। তাহলে পলিথিন কিন্তু খুবই ঠিক পাতলা, তো ওই পাতলাটারও বহিঃপৃষ্ঠ অন্তঃপৃষ্ঠ আমরা আইডিয়া করতে পারি। অন্তঃপৃষ্ঠে থাকলে মোট মহাকর্ষ বল 0, বহিঃপৃষ্ঠে থাকলে আছে, বল আছে। জি বুঝতে পারছি। জি স্যার। এখন আসি দ্বিতীয়টা, যে কি, যদি কোনো বস্তুর উপর, বহিস্থ কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে, ধরো এটা m ভরের বস্তু, এর কেন্দ্র থেকে r দূরে এই যে m ভরের বস্তু আছে, তাহলে এইটা হলো কেন্দ্র, সেন্টার। তাহলে আমরা বলছি দ্বিতীয়টা, যদি বহিস্থ কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে, তাহলে এর সমগ্র ভর সর্বদাই কোথায় ক্রিয়া করবে? কেন্দ্রে ক্রিয়া করবে। তাহলে আমরা এইখান থেকে নিব, এই আইডিয়াটা আসছিল আসলে নিউটন বিপদে পড়ছিল। কি বিপদ? যে এই যে দুইটা বস্তুর উপর মহাকর্ষ বল সে বের করবে, দূরত্ব কোত্থেকে নিবে? দূরত্ব কি এইখান থেকে এখানে নিবে, নাকি এইখান থেকে এই যে এইখান থেকে এখানে নিবে? কোত্থেকে দূরত্ব নিবে? এটা নিউটন আসলে বিপদে পড়ছিল না, এইখান থেকে এই শেষ পর্যন্ত নিবে, কোত্থেকে নিবে দূরত্ব? এবং এইটার জন্যই, এই দূরত্ব বের করার জন্যই নিউটন আসলে ক্যালকুলাস আবিষ্কার করছে। ক্যালকুলাস ওই লিবনেস আর নিউটন পৃথকভাবে আবিষ্কার করছে, দুইজনেই মানে এটা ক্রেডিট মানে প্রাপ্য আর কি। আর নিউটন আবিষ্কার করছে মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করার জন্য। অনেকেই মনে করে যে আমরা বলি না যে মাথায় আপেল পড়লো আর নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললো। নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করতে ওকে পুরো এটা ক্যালকুলাস একটা থিওরি, মানে একটা নতুন ম্যাথের শাখা আবিষ্কার করা লাগছে। তো বিষয়টা তো ইজি ছিল না আসলে। তো এই যে মধ্যবর্তী দূরত্বের আইডিয়া, এই ক্যালকুলাস, ওই যে ভার কেন্দ্রের আইডিয়া, তারপরে যে সবগুলাই সে তখন নিয়ে আসছে। তাহলে দূরত্ব আমরা কি নিব? সুষম গোলক হইলে সেটা ফাঁপা হোক নিরেট হোক, কেন্দ্র থেকে নিব। এই জন্য আমরা দেখবা যে ধরেই আমরা এই যে কেন্দ্র থেকে দূরত্ব নিই। তাহলে সমগ্র ভর আমরা কোথায় বিবেচনা করতে পারি? m, মধ্যবর্তী দূরত্ব r, তাহলে f ইকুয়াল টু হয়ে যাবে g(m)/r²। ইভেন, এটা মনে রাখতে হবে, ইভেন এই যে বহিঃপৃষ্ঠেও যদি হয়, এই যে বহিঃপৃষ্ঠেও যদি বস্তুটা থাকে, তাও আমরা তখন দূরত্ব নিব। এটা হলো ব্যাসার্ধ r। বহিঃপৃষ্ঠে যদি বস্তু থাকে, থাকলে আমরা লিখবো f ইকুয়াল টু g(m)/r²। এখানে আরটা কি হয়ে যাবে? আরটা আসলে ব্যাসার্ধ, তাহলে আর হলো ব্যাসার্ধ। আবার অন্তঃপৃষ্ঠে যদি আমরা রাখি, ধরো বস্তুটা যদি আমরা এইখানে রাখি, ভিতরের দিকে রাখি, তাহলে কত হয়ে যাবে?
শূন্য। শূন্য হয়ে যাবে। এফ নেট জিরো, ভিতরে এফ নেট জিরো, সামেশন অফ এফ জিরো অভ্যন্তরে। এই হলো আমাদের শেল থিওরি। তো এখন আসলে এই যে লাস্ট বাসায় দেখা যায় যে থাকলে যা হয় আর কি, তোমাদের তো তাও কাজ আছে, পড়া আছে, এ আছে, আমার তো এই কাজ নাই। ঘুমের অনিয়ম, খাওয়ার দেখা যায় যে সবকিছুরই অনিয়ম। পরে ক্লাস নিতে ইচ্ছা করলো না 2 দিন, এটা খুব আসলে বাজে হয়েছে। কারণ আমি চাইতেছিলাম এই যে বিভব প্রাবল্য পড়ায়া এতে যাইতে, আবার বিভব প্রাবল্য পড়াইলে তোমাদের মানে পরীক্ষায় লোড হয়ে যেত। বিভব প্রাবল্য অনেক কঠিন জিনিস, আসলে এত সহজ না। জি এর পরিবর্তন ইজি জিনিস। 2 দিন ক্লাস না নেওয়াতে এটা হয়েছে তোমাদের মানসিক লোডটা একটু কম হবে। কারণ বিভব প্রাবল্য যদি আমি 2 দিন পড়াইতাম তাহলে দেখলা যে মেন্টাল একটা লোড বাইরে গেছে অনেক, যে স্যার এগুলো কি পড়াইতেছে। এইগুলো যদি পরীক্ষায় থাকে তাহলে তো শেষ। যদিও থাকবে না, শুধু জি এর পরিবর্তন এগুলাই থাকবে আমাদের পরীক্ষায়। কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে বিভব প্রাবল্য, মহাকর্ষ বিভব, মহাকর্ষ প্রাবল্য।